ভোটের ময়দান এই মুহূর্তে জমজমাট সরগরম, কারণ প্রত্যেকেই ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, বহুবার তাকে দেখেছেন, তার কথা শুনেছেন, রুদ্রনীল ঘোষ, হাওড়া শিবপুরের প্রার্থী। এবারে রুদ্রনীল দা, আজকে আমরা বসে আছি তোমার এই দক্ষিণ কলকাতার একটা সুন্দর সুসজ্জিত বাড়িতে, কিন্তু এই ফ্ল্যাটে যেহেতু হাওড়া শিবপুর থেকে টিকিটটা, তাই প্রথম প্রশ্ন আমি এটাই করছি, যাবতীয় পলিটিক্যাল ইস্যুকে সরিয়ে রুদ্রনীল ঘোষের এই জায়গাতে আসতে হাওড়া শিবপুর থেকে কতটা পথ পেরোতে হয়েছে? অনেকটা লম্বা রাস্তা। ছোট করে বলতে গেলে যে তখন আমার অ্যাড্রেসে লিখতে হতো ভিলেজ জগাছা, মানে গ্রাম, এটা লিখতে হতো। চোখের সামনে দ্বিতীয় হুগলি সেতু তৈরি হওয়া, তারপর সেই হুগলি সেতু দিয়ে প্রাইভেট গাড়ির চলাচল, প্রায় 2.5 ঘন্টার দূরত্ব একটা ব্রিজ দিয়ে চলে এলে সেটা 20 মিনিটে হয়ে যায়। এবার সে উপায় ছিল না। আর যেখানটায় বসে আছি ঠিক তার উল্টো দিকে ইন্দ্রপুরী স্টুডিও, সেখানে প্রথম একটা জুনিয়র আর্টিস্টের চরিত্রে অভিনয় করবার সুযোগ পাওয়া, প্রথম ক্যামেরা দেখা, প্রথম 150 টাকা আমার পারিশ্রমিক পাওয়া। তো আমরা এখানে স্ট্রাগল করতাম, আমরা স্বপ্ন দেখতাম যে যে পদ্ধতিতে শিল্প সংস্কৃতি, গান, সিনেমা চলছে সেটা না পাল্টানো দরকার। লেখালেখির কাজ, স্ক্রিপ্ট লিখতাম তখন, বাট নাম যেত অন্য লোকে। আপনার অভাবকে কাজে লাগিয়ে কিছু বিখ্যাত লোক, তার জন্য আপনি কবিতা লিখে দিতেই পারেন, বইয়ের মলাটে তিনি আপনার নাম সরিয়ে নিজের নাম দিয়ে দেবেন, আপনি সামান্য কিছু পয়সা পাবেন। তারপর একটি ছোট চরিত্র থেকে বড় চরিত্র পাওয়ার সুযোগ, এবং সেটা মানুষ পছন্দ করে ফেলেন। 1 নম্বর মেশবাড়ি বলে যে ধারাবাহিকটি হতো এই টিভিতে, সেই সময় রেমুনারেশন পেতাম 500 টাকা। আর যারা ফাঁসা ছিল তো তাদের তখন রেমুনারেশন হতো হচ্ছে 700 টাকা। সবটা মিলিয়েই আমি, পরমব্রত, রাজ, কাঞ্চন, আমাদের যে ব্যাচটা, আমরা এই বিষয়ে কাজ করতাম খালি পেটে, প্রায় প্রত্যেকে। মানে অভাবটা ভয়ঙ্কর ছিল, ওদের হয়তো মাথা গোজার ঠাঁই ছিল। এই জেনারেশন যারা হয়তো রুদ্রনীল ঘোষ মানে, রুদ্রদা তো একটা সেলিব্রিটি অভিনেতা বলেই চিনে এসছে, নতুন ভোটার তারাও জানবে যে নতুন মানে সেলিব্রিটি জায়গাটা এমনি এমনি এসে পৌঁছয়নি। আমরা শিবপুরের জগাছার বাড়ি থেকে সাইকেল চালিয়ে বেলেপলে আসতাম, সেখানে স্ট্যান্ডে সাইকেল জমা রাখতাম, বাসের জন্য ওয়েট করতাম, কারণ ট্যাক্সিতে সাটলে যেতে গেলে 10 টাকা করে দিতে হতো, হুইচ ওয়াজ হিউজ, অনেক টাকা ওই 10 টাকাটা। প্রতিদিন 10 টাকা করে খরচ করা সম্ভব মানে হ্যাঁ, মানে 10-20 টাকা যেতে আসতে, মানে তাহলে খাবো কি? আর আমি যখন হাওড়া থেকে আসতাম তখন বেশ কিছু লোকজন ছিলেন, তারা বললেন, জিজ্ঞেস করতেন, কিরে কোথায় যাচ্ছিস? কলকাতায় বাদাম বেচতে। এটা বলতো? হ্যাঁ, তো এগুলো থাকে, মানে শুনতে হয়। হ্যাঁ শুনতে হয়, এই কষ্টটা পেতে হয়। যারা বাদাম বেচেন, আমার মনে হয় যে তোলা তোলা থেকে বাদাম বিক্রি করে সম্মানের সঙ্গে বেঁচে থাকাটা নিশ্চয়ই চূড়ান্ত গর্বের একটা বিষয়। এই ধুঁকতে থাকা অর্থনীতির যে পশ্চিমবঙ্গ, সেখানে এই ধুঁকতে থাকা থেকে একটা পয়েন্ট ধরি, হাওড়ার কোন স্কুল? শিবপুরের নাকি ইনস্টিটিউশন? সেটা কোথায়? রামরাজাতলাতেই। রামরাজাতলাতে? হ্যাঁ, এই রামরাজাতলা, এই যে যারা বলতেন না রাম বহিরাগত, হ্যাঁ রাম বহিরাগত, তো সেই ধরনের যে খুব শিক্ষিত দেখতে যে মূর্খরা রয়েছেন, দেখুন বয়স যার বেশি হোক না কেন, মূর্খ তো মূর্খই থাকে। হিন্দুত্বের রেনেসা হওয়ার যে মাটি, সেই মাটিটাকে বেশ কিছু লোকজন ইতিহাস মুছে দিয়ে রামকৃষ্ণ দা, বিবেকানন্দ দা, শ্রী চৈতন্য দা, এইটা একটা করে দেওয়ার প্রক্রিয়া করলো না। এরা তো সমাজে ভালো লোক, ছড়িয়ে দিল এরা হিন্দু সন্ন্যাসী বা হিন্দুত্বের জাগরণের নেতা ছিলেন, এটা ভুলিয়ে দেওয়া হলো খুব সুচারুভাবে। এখন যেটা হয়েছে, এই যে উগ্রবাদ, একটা কট্টরপন্থা, একটা আরবান নকশাল, আর তার সঙ্গে সিপিএম, সব মিলেমিশে একটা অদ্ভুত বাম তৈরি হয়েছে। এই বাম যেন একটা অন্য গ্রহ থেকে এসেছে। যারা ওই সত্যিকারেরই যে মানে ঠান্ডা ঘরে বসে আর কি, হ্যাঁ, প্রচুর দামি কটনের জামা পরে বা লিনেনের জামা পরে, তারা প্রচুর গরিবের দুঃখ নিয়ে আলোচনা করেন, কিন্তু ওই গরিবের জীবনটা যাপন করেন না, বা একবারও ওই গরিবিয়ানা থেকে তাদেরকে বার করতে গেলে কোন কোন পদ্ধতিতে 34 বছর মানুষ ঠকিয়েছে, কিন্তু তাদের আমরা গরিব থেকে সাধারণ জীবনে ফেরত পাঠাইনি, সেটা আলোচনা করেন না।
রাম বিজয় যেটা হতো সেটা মা দুর্গার বিসর্জনকেও ছাপিয়ে যেত হচ্ছে হাওড়ায়। আচ্ছা, এত বড় হতো? এত বড় এখনো হয় সেটা? এখনো এখনো হয়? রামনবমীতে ভয়ঙ্কর। বাবা। তো এরপর যে আহম্মকরা বলেন যে মাটির অধিকাংশ জায়গার নাম রাম দিয়ে শুরু, সেটা তুমি রামচন্দ্রপুর বলো, তুমি শ্রীরামপুর বলো, তুমি রামনগর বলো, যেখানে ব্যক্তিদের নাম রাম, যেটা রাজা রামমোহন রায় কে ভাই, স্কাল্পচারিস্ট আমি রামকিঙ্কর বেঞ্চ, একদম। তিনি কে, সাধক রামপ্রসাদ কে, রামকৃষ্ণ। রামকৃষ্ণ দেবের বাড়িতে কুলদেবতা ছিলেন রামলালা, রামলালা। তার বাবার নাম ছিল ক্ষুদিরাম। হ্যাঁ, যার টাক পড়ে গেছে তাকে তুমি চিরুনি কিছুক্ষণের জন্য বেচতে পারো, তারপর সে যখন জেগে তোমায় তাড়া করবে, সেই পরিবেশটা আজকে যে পরিবেশটা চলছে সেটা হচ্ছে, তারা তাড়া খাচ্ছে মানুষকে ভুল বোঝাতে গিয়ে নিজের প্রোডাক্ট। গরিব রেখে দেওয়াটাই বামপন্থীদের কাজ, গরিব রেখে দেওয়াটা। যখন ক্ষমতায় ছিল তখনও লড়াই করে বলতো বেকার যুবকদের চাকরি চাই, যখন ক্ষমতায় নেই তখন বলে বেকার যুবকদের চাকরি চাই। তাহলে তখন কি করলি ভাই? ঠিক, খুব সিম্পল। ঠিক। বেসিক্যালি এরা গরিব যদি না রেখে দেয় এদের দোকান চলবে না। তারা বিশ্বাস করতে যদি আমি রাস্তাঘাট ভালো করে দিই, রাস্তায় আলো লাগিয়ে দিই, ড্রেনের পাড়টা যদি বাঁধিয়ে দিই, তো তাহলে কালকে আরো এক্সপেকটেশন মানুষের বেড়ে যাবে। ভাবনা চিন্তার মধ্যে গড়িয়ে বানাকে রাখতে হবে, তাই সরকারি বিল্ডিং গুলোকে হানাবাড়ির মতো রেখে দাও। রুদ্রনীল ঘোষকে অ্যাটাক করার সব থেকে সহজ রাস্তা হচ্ছে, আচ্ছা ও তো সব দলই ঘুরে এসেছে, 2009-10 থেকে সবাই কার্যত এককাট্টা হয়ে গিয়েছিল যে এরা আর পারবে না, পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র চেহারা। আর মনে হয় সেই সময় তুমিও স্বপ্ন দেখেছিলে যে না, পরিবর্তন হতে গেলে এইভাবেই হওয়া দরকার। অতএব সেখান থেকে তাহলে তৃণমূলে আসা, সেখানে সে কি এমন হলো? সব থেকে বড় কথা, মানুষ কাকে কাকে ছেড়েছে, মানুষ যাকে যাকে ছেড়েছে আমি তাকে তাকে ছেড়েছি, মানুষ যাকে যাকে ছেড়েছে আমি তাকে তাকে ছেড়েছি। আমি মানুষের পক্ষ নেই। চুরি ছেঁচড়ামির বদনাম তো দিতে পারেনি কেউ। যারা রয়েছেন তারা চোর ট্যাগটাকে নিয়ে ব্যক্তিগত সম্পত্তি বাড়াচ্ছেন এখনো, তাদের কাছে সম্পত্তি বাড়ানোটাই মূল লক্ষ্য। তুই চোরের দল করিস এটা শুনে তার গায়ে লাগছে না, সে ঠিক আছে কাল পরশু জেলে যাবো, কি আছে, উকিল আছে, 6 মাস পর হয়তো জামিন পাবো, ভেবে নিয়েছে। আমার তাদের নিয়ে বলবার কিছু না, জামিন তো পাওয়া যায়। আমি এখানে বলি যে এই যে সবাই ভাবনা চিন্তা করেন না যে আচ্ছা এত তো চুরি ধরা পড়লো, কই কিছুই তো হলো না, কারণ চুরি করলে কিন্তু ফাঁসি হয় না, চুরি করলে আজ বাদে কাল জামিন পাবেই। আমার দেশে নিয়ম অনুযায়ী যত বড় এজেন্সি হোক, আমার দেশে নিয়ম অনুযায়ী 7 বছরের জেল। একদম। এবার যে রাজনৈতিক দল মানুষের হয়ে কথা বলছে, খুব স্বাভাবিক তুমি তাকে বিশ্বাস করবে, তার রাস্তায় হাঁটবে। এবার সে যদি তার সিলেবাস চেঞ্জ করে মানুষকে দোষ দেওয়া শুরু করে, মানুষকে গিনিপিগ ভাবা শুরু করে, নিজেদের অহংকার পোষণ করা শুরু করে, তার সঙ্গ যদি মানুষ ছাড়ে এবং সেখান থেকে যদি আমি বেরোতে চাই, এটা অপরাধের নাকি যে মানুষকে ঠকাচ্ছে? তারা তো মানে প্রথমেই আমি সিপিআইএম পার্টি মেম্বার ছেড়েছিলাম 2009 সালে। আচ্ছা, তাহলে পরিবর্তনের আগে বড় নেতা মন্ত্রীরা আমার বাড়িতে এসে রিকোয়েস্ট করেন, ফোন করেন, ডেকে কথা বলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সব রাজনৈতিক দলের কাছে পশ্চিমবঙ্গের লড়াইয়ে বিরাট বড় প্রতিমূর্তি। তিনি তো চোর মানে প্রতিপালন করবেন সেই স্লোগান তো দেননি, সবাই বিশ্বাস করেছে। সততার প্রতীক থেকে সঠতার প্রতীক হয়ে যাবেন, এটা তো তার সমস্যা। আমার জীবন জীবিকা শেষ করে দিয়েছে 2021 সাল থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার পর। অনেকবার কম্প্রোমাইজ করবার জন্য টাকার অফার, ক্ষমতার অফার, কি যাতে আবার ব্যাক করে যাও। হ্যাঁ, মুখ বন্ধ করলেই হবে। এবং 2021-এর পর যখন দেখা গেল যে বিজেপি সেভাবে এলো না, সিট পেলো না, তখন তুমি চাইলে ব্যাকও করতে পারতে। অনেকেই ব্যাক করে গিয়েছিল, বহু মানুষ ব্যাক তুমি করেছে। করনি। না, আমি তো আমার গাড়ি বাড়ি বিক্রি করেছি। আমি যে বাড়িটা এখন বসে আছি শুধুমাত্র এইটা আর একটা গাড়ি পড়ে আছে, বাকিটা তো পরিষ্কার চুরির টাকায় বানানো নয়। চুরির টাকায় যদি গাড়ি বাড়ি বানাতাম পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় দল পুলিশকে যাকে যা দেয় লিখে ফিকে রেখে দেয়, কান ধরে এই চল বলে ফেলে নিয়ে, সব হিসেব রেখে দেয় যে কে কে কত লুটেছে। তুমি যদি পরিষ্কার যদি চালানা লিখে দাও, হিসেব রেখে দেয়। এরকম অনেকে যারা ফেরত গেছেন তাদেরকে হিসেব দেখানো হয়েছে, শোন না শোন না, তারা চলে গেছে। ইটস দেয়ার প্রবলেম, দেয়ার উইশ। তোমাকে তো একটা পদও দেওয়া হয়েছিল বোধহয় টেকনিক্যাল স্কিলের, না শুধু টেকনিক্যাল না, তারপর আরো বড় স্টেটের স্কিল ডেভেলপমেন্ট হেড ছিলাম আমি। দেখো, দায়িত্ব আর ক্ষমতা এই দুটোর মধ্যে তফাৎ আছে। দায়িত্বর গা যখন খুব গরম হয়, দায়িত্ব যখন খুব অহংকার লাগে, তখন তাকে ক্ষমতা বলে।
আচ্ছা। আমার সঙ্গে মন্ত্রী সংঘাত লাগতে শুরু করে। টেকনিক্যাল মিনিস্টার ছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেখানে আমরা দেখছিলাম যে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। টেকনিক্যাল এডুকেশন, মোবাইল কি করে সারানো হবে, এরকম প্রচুর একগাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসে 2014 সালে দেখতে পাচ্ছি নোকিয়া 3310 সেট, যেটা উঠেই গেছে, যেটা থানিটের মতো, এখন বিল্ডিং বানাতে কাজে লাগে, সেই ফোনটা সারানো হবে কি করে পড়ানো হচ্ছে। আর বাজারে তখন অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে। কি অবস্থা! অর্থাৎ এই পুরো সরকারি টাকাটা নষ্ট। নাম্বার 2, এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট। নাম্বার 3, বেকার বাড়া। হ্যাঁ, একদম তাই। সরকারি ছাপ পাওয়া শিক্ষিত বেকার বাড়া। প্রথম সিলেবাস পাল্টানো আমি শুরু করলাম, প্রথা ভেঙে, যে অচলায়তনের সঙ্গে যুদ্ধ করে। আমি পশ্চিমবঙ্গের শিল্পপতিদের সঙ্গে মিটিং করে বললাম, আপনারা কোন ধরনের কাজ জানা স্কিল লেবার নিতে চান বলুন, আমি সেটাই সিলেবাসে ইনকর্পোরেট। যখন দেখা গেল যে এই শিক্ষা খাতে বরাদ্দের টাকাটা চুরির খাতে না বয়ে গিয়ে শিক্ষার খাতেই ব্যবহার হতে শুরু হয়েছে, তখন প্রচুর লোকের ফসকা লাগলো। তো সেই সময় এদের মধ্যে আমলারাও জড়িয়েছিলেন। আচ্ছা। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার মূলে শুধুমাত্র ওনার ভুলভাল প্ল্যান, চুরি জোচ্চুরি তা নেই, ওনাকে বাড় খাওয়ানো, ওনার ক্ষতি করা বেশ কিছু আমলা আছে, এই রাজীব কুমারদের মতো। I was the commissioner of West Bengal Right to Public Service Commission. দালালদের ছাড়া সরকারি পরিষেবা কি করে মানুষ পাবে, টোটাল সেই প্ল্যানিংটা করতাম আমি আর আমার সিনিয়র ডক্টর অরূপ রায়চৌধুরী। যত ডিএম, বিডিও, এসডিও যা রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা মন্ত্রী, তাদের আমায় নোটিফিকেশন পাঠিয়ে বলা হতো, ট্রেড লাইসেন্স এতদিনে করে দেবই, মিউটেশন এতদিনে করে দেবই, চাইলে সেকেন্ডে কোটি টাকা ইনকাম করতে পারতাম। তো যাই হোক, আমি চলে আসবার পর এই দপ্তর এখনো তালা পড়ে, কারণ ওই দপ্তরের চেয়ার বসে যে কোনো মানে যে ঘট বা ঘটি যা বলা হয় সেটা উল্টে দিতে পারে এটা গভর্নমেন্টের। ওই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তালা দিয়ে রেখে দিয়েছেন। শিবপুরে যেটা আমার সব থেকে বেশি অস্বস্তি হয়, কষ্ট লাগে নিজের এলাকাতে ঢুকতে, কারণ ওখানে দলময় প্রার্থী করেছে, আনন্দের কথা, রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বকে ধন্যবাদ। নিজের বাড়িতে কে না ফিরতে চায় হাজার ক্লান্তির শেষে, ঠিক। কিন্তু মুশকিলের জায়গাটা হয়েছে এত অপরিকল্পিতভাবে শহরটাকে মানে প্রায় ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে, পুরো কর্পোরেশন সিস্টেম হাওড়ার বন্ধ করে রেখে দিয়ে, জাস্ট চুরিটা হবে বলে কর্পোরেশনের ভোট হতে দিল না, পুরসভা তো হলোই না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রেখে দিয়ে কাউন্সিলরদের তোলাবাজ বানানো হলো। তারা রাস্তায় জল জমুক, মানুষ মরুক, ড্রেনে ময়লা পড়ে থাকুক, রোগ জীবাণু হোক, তাদের কিচ্ছু যায় আসে না। আসলে কি হয় বলতো, সেটা হচ্ছে যে এই যে পুরো পিতা একজন কাউন্সিলরকে, তিনি কিন্তু চুরি করতেই ব্যস্ত অধিকাংশ কাউন্সিলর, এই পুরো পিতা, এই কথাটার পেছনে যে কতটা সম্মান আছে এই নির্বোধেরা মনেই করতে পারলো না। মানে হাওড়ার শিবপুরের যারা আমার বেড়ে ওঠা যেখানে, তারা তো আমার কাছে কেউ ভোটার নয়, যারা আমায় নিক নেমে জানে, এ বাবাই বলে ডাকবে, তারা ভোটার নাকি, তারা আমার গার্জেন। ইভেন সব থেকে বড় কথা, আমার সঙ্গে যারা বামপন্থী ছাত্র রাজনীতি করেছেন, যারা কংগ্রেস রাজনীতি করেছেন, তারাও ফোন করছেন, শুভেচ্ছা রইল, যা সাহায্য লাগবে হাওড়া বাসী হিসেবে বাবাইয়ের জন্য আমরা করবো। বড় পাওনা। তৃণমূলের বহু কাউন্সিলর আমায় ফোন করে নিয়েছেন। তৃণমূলের কাউন্সিলররা তারা কি বলছে? দেখা করব। তাহলে রুদ্রনীল ঘোষ মনে করছে যে সত্যি সত্যি পাল্টানো দরকার, আর পাল্টানো দরকারের যুদ্ধটা শুরু হচ্ছে শিবপুর থেকে। হ্যাঁ, পাল্টানো যাবে শিবপুর। শিবপুরের মানুষ তো শিবপুরকে পাল্টাতে, হাওড়া নিজেকে পাল্টাতে চাইছে, তারা নিজেরাও চাইছে, নিজেরা চাইছে। আপনি মানে সোনালি কি বলবো, ধরো খারাপ থাকতে কে চায়, ঘুম থেকে উঠে নোংরা দেখতে কে চায়, কোন সুস্থ মানুষ চাইবেন? ডেমোগ্রাফি কিছু চেঞ্জ চোখে পড়েছে। ডেমোগ্রাফি চেঞ্জ, ওই বিভিন্ন লোকজনকে রাস্তার এদিকে ওদিকে বসিয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। খুব অদ্ভুত কারণে এসআইআর শুরু হওয়ার সময় জানি না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কুণাল ঘোষ ছাড়া যাদের চোখ আছে, চশমা পরলে তো চোখ ভালো হয়ে যায় বলে শুনেছি, একমাত্র দুজন কোন দোকান থেকে চশমা করে আমি জানি না। আমার মনে হয় যে চশমাটা যদি ঠিক করিয়ে ফেলেন তাহলেও তারা পুরো পশ্চিমবঙ্গবাসীর মতোই দেখতে পাবেন,
যে শুধুমাত্র এই স্বরূপনগরে বা হাকিমপুরে যারা লক্ষ লক্ষ মানুষ লাইন দিলে, হ্যাঁ আমরা তো ভোট দিয়েছি, আমরা তো লক্ষ্মীর ভান্ডার নিয়েছি, আমরা তো অমুক যোজনা নিয়েছি, ঠিক ঠিক এখন বাংলাদেশ চলে আসছে, ওই দিক দিয়ে ঢুকেছিলাম বলে সবাই যেটা দেখতে পেয়েছে, এই দুজন দেখতে পায়নি। আমার নিজের মনে হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে চিকিৎসা তা ঠিক হচ্ছে না। ইভেন সেবাশ্রয়তেও কেউ নিজের চোখ নিজেই দেখাতে সাহস পাচ্ছে না। উই শুড মানে তাদের পক্ষে দাঁড়িয়ে সেবাশ্রয় আশ্রয় আর কেউ সেবা নিতে চাইছে না। না, মানে আমার মনে হয় যে আমাদের নিজস্ব একটা সহায়তা প্রদান করা উচিত। ইভেন প্রচুর চশমার দোকান আছে আমাদের, সস্তায় প্রচুর দোকান রয়েছে। আপনি বলে দেবেন, সেটা অ্যাড্রেস দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, মানে কি আছে, এই যে সারা দিন রাত ধরে একটা বিভিন্ন রকমের ক্যাম্পেইন শুনি, তৃণমূল কংগ্রেস এখন আর কিছুই না পেয়ে বলছে বিজেপি, মানে যে দলটা হাত ধরে তোমরা নিয়ে আসার চেষ্টা করছো পশ্চিমবঙ্গে, বিজেপি এলে অবিলম্বে আমাদের মাছ মাংস বন্ধ হয়ে যাবে। আমি বলতে চাই রুদ্রনীল ঘোষ মাছ মাংস ছেড়ে নিরামিষ ভোজি হয়ে এখন কেমন আছে? কারণ বিজেপি তো নিশ্চয়ই অ্যালাউ করে না মাছ মাংস। বিজেপি কোথায় বললো যে মাছ মাংস বন্ধ হয়ে যাবে? কোথায়? তৃণমূল বলছে বিজেপি এলে বন্ধ করে দেবে। দেখুন, তৃণমূল ডাবল ডাবল চাকরির কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলের 99.99% লোক সৎ। মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলের পাশবালিশের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো যা যা বলেছেন যে কাজী নজরুলের লেখা হচ্ছে মহাভারত। এখন এই কথাটা যদি বিশ্বাস করতে হয় তাহলে ওই কথাগুলোও বিশ্বাস করতে হয়। তিনি নিজের আনন্দে বলেন, শিল্পী মানুষ তো, কখন ঝমঝম করে ছবি আঁকছেন, কখন ঝুপঝাপ করে গান করছেন। ইলেকশন কমিশন এঁকে দিল গোটা একটা, তখন তিনি পিং পং মঞ্চের ওপর থেকে বাজাচ্ছেন। হ্যাঁ, ওই ছবিটা লুকিয়ে রেখে দেওয়া হয়েছে। কেন? যে বাচ্চারা না এই সমস্ত অসভ্য জিনিস দেখলে ভুলভাল কিছু এঁকে ফেলে। মায়েরা বাচ্চাদের যখন ছবি আঁকছিল খবর পেয়েছি, কিরম করে চোখ ঢেকে রেখে দিয়ে গোটা ইলেকশন কমিশন এঁকে দিলেন তিনি, মাঝখানে তিনি কমিশনার কেও এঁকে দিলেন। ভ্যানিশ। হ্যাঁ, কিন্তু কোনটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, এতগুলো আমি বক্সের বলছি মধ্যে। চশমার প্রবলেম আছে। আমি মানে এটা পারিবারিক বলে আমি বললে ভুল হবে কিনা জানি না। জ্ঞানেশ কুমার যখন কলকাতায় রয়েছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভ্যানিশ কুমার, আর চোখের সামনে এইরকম করে হাত নিলে কি কেউ দেখতে পাবেন? পাশেই তো বসে রয়েছেন, ওনার জন্যই তো উনি ধর্ণা করছিলেন একদিন। ভবানীপুর এরিয়াতে চশমার দোকানগুলো তো গন্ডগোলে। শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করবো ভবানীপুরে পুরে কটা চশমার দোকান, যাতে 2 নম্বরই চশমার ব্যবসাটা তৃণমূল যা করছে এবং নিজেদের নেতাদেরই চশমা ভুল পরিয়ে দিয়ে ভুলভাল দেখাচ্ছে, এইটা প্লিজ বন্দোবস্ত কিছু একটা করুন এবং এই ক্ষেত্রে আপনি মানবিকতার পক্ষে দাঁড়ান। হাওড়া শিবপুরে কি মনে হয়, গিয়ে কি দেখেছো বা এরপরও যে খবরগুলো পাচ্ছ, মানে বাঙালি অবাঙালি একদম মারামারি করছে নাকি? মানে তৃণমূল কংগ্রেস, কোথাও কিচ্ছু তো নেই। তৃণমূল কংগ্রেস বলে যে একদম বাঙালি অবাঙালির মধ্যে নাকি ভয়ঙ্কর শত্রুতা রয়েছে। আমি তো বুঝতে পারছি না, সব নাকি হাওড়ার অবাঙালি কি সব বহিরাগত? শিবপুরের যারা ভোটার রয়েছেন বাঙালি অবাঙালি মিশিয়ে বরাবর তো, আমরা আজকে থেকে তো নয়। হাওড়াতে শিবপুরের তৃণমূলের বিধায়ক মনোজ তিওয়ারি মনোজ, একদম ঠিক আছে। এই যে ধরুন রাজীব কুমারের মতো বাঙালি, কিংবা ধরুন মেনকা গুরুস্বামীর মতো বাঙালি, হ্যাঁ, ইউসুফ পাঠানের মতো বাঙালি আমরা কবে থেকে খুঁজছিলাম, পেয়ে গেছি। আপনি কোন পক্ষ নেবেন, হিন্দি পক্ষ না বাংলা পক্ষ, আপনি নিজেই ভাবতে পারবেন না। কিন্তু মহুয়া মৈত্র তো বলেছেন যে যারা তৃণমূল কংগ্রেসের পাশে নেই এই সময় তারা বাঙালিই নয়। না, মৌমৈত্র একদম ভুল কথা বলেননি। কিন্তু তৃণমূল না করলে আপনি বাঙালিদের ঝাড়তে পারবেন না, মারতে পারবেন না, লুটতে পারবেন না। দেখুন, অনেক সিরিয়াস নোট স্বর্ণালী, তৃণমূল বলে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। ভারতীয় জনতা পার্টি বলে 16 ঘন্টা আমি আপনার সঙ্গে পাশে আছি, হ্যাঁ, বাকি 8 ঘন্টা আপনার সঙ্গে আমি ফোনে আছি। কারণ ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে একটা মানুষের ধরুন স্নান করবে, পাতকৃত্যে বিভিন্ন রকম কাজে যাবে, পায়খানা বাথরুম যেটাকে গোদা বাংলায় বলে, সেই সময় আমি ঝান্ডা নিয়ে তার বাথরুমে কেন ঢুকবো? তিনি বউ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছেন, তার মাঝখানে আমি কেন শুয়ে পড়বো? তৃণমূল এটা বিশ্বাস করে। আমি তো শুনতে শুনতে হেসে কুটোপাটি খাচ্ছি। হাওড়ার মানুষ, আমি খবর পেলাম তারা অনেকে অপেক্ষা করে রয়েছে রুদ্রদার কবে লাইভ জনসভা সামনাসামনি আরো বেশি শুনতে পাবো। আরো আমার নিজের সেই বিশ্বাসটা আছে। হাওড়া বরাবরই সবাইকে নিয়ে চলে, ঠিক, সবাইকে নিয়ে চলে। কিন্তু সেই হাওড়াকে যারা ঢেকে দেবার, হাওড়াতে গিয়ে বাংলা পক্ষ টাইপের যদি কোনো পক্ষ টক্ষ গিয়ে দাঁড়ায় তখন তাহলে আমার মনে হয় না, ওরা নিজেরা নিজেদের মতো, ওরা খুব ভালো।
আমি বাংলা পক্ষের বিরাট ফ্যান। আমার নিজের কথাটা মনে হয়েছিল যে ওনার সঙ্গে দেখা হলে আমি আলোচনা করে বলবো যে এটা বলছেন, এটা যদি অন্য প্রদেশ, যে পশ্চিমবঙ্গে চাকরি নেই সেখানে যারা চলে যাচ্ছে একদম তাদেরকে নিয়ে যদি বাকিরা বলে, একদম তো আপনি কি তাদের সঙ্গে যাতে কোনো গন্ডগোল হয়ে যায় সেই উস্কানি দিচ্ছে না? তো জানি না, তো রাজনৈতিক দল নয়, কিন্তু তৃণমূলের প্রচুর মঞ্চে ওনাকে দেখতে পাওয়া যেত। এবং দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই থেকে প্রচুর বাঙালিরা বিভিন্ন সময় জানিয়েছেন যে সেখানে সত্যি সত্যি সিচুয়েশন আগে যেরকম ছিল এখন আর সেরকম নেই। তার জন্য শুধুমাত্র দায়ী রয়েছে পশ্চিমবঙ্গ। এবং আমি যখন যাই কোনো বাঙালি সংগঠনের যে অনুষ্ঠান, এত মানুষ যখন আসেন, আমার খুব কষ্ট লাগে যখন তারা বলেন, বিশ্বাস করুন, প্রথমে না ব্যাঙ্গালোরে এসে মায়া লাগতো যে বন্ধু বান্ধব ছেড়ে এলাম, আর আজকে এই 5-7 বছরে যে পশ্চিমবঙ্গটাকে দেখছি তাতে মনে হয় বেঁচে গেছি। এর থেকে বাংলার বাঙালিকে যারা পরিযায়ী করলো, বাংলার বাঙালিকে যারা লুটে পুটে খেলো, বাংলা আর বাঙালিকে যারা বিকাশ ভবনের সামনে মেরে রক্তাক্ত করলো, সেখানে সাবিত্রীও মার খেয়েছে, সাবিনাও মার খেয়েছে, সেখান থেকে শান্তনু মার খেয়েছে, সারিফুল আলমও মার খেয়েছে। সেই রক্তগুলো তো রাস্তায় পড়ে তারা বাংলা বাঙালি যখন কথা বলে তখন মনে হয় যে তাদের বাড়িতে একটা মহামৈত্র ছবি পাঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, নে তুইও জল। ঠিক আছে, সময় একদম শেষ। রুদ্রদা, অনেক শুভেচ্ছা। বাকিটা হচ্ছে দেখা হবে ময়দানে, ভোটের ময়দানে দেখা হবে, আর খেলা হবে তো তোমরা বলো না, তো কি বলবে তোমাদের এবারে স্লোগান কি? সবই পার্টি ঠিক করবে। আমরা এই তৃণমূলের মতো, তৃণমূলের সুবিধা আছে, যেমন খুশি সাজো, তো অ্যাজ ইউ লাইক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।